লাগে না, কেমন লাগে? এই দাদা ভাষাটা মানে কি? দে ওন দা ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে ওন করবো না ভাই, আমরা সবে তো অনেকবার যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবো, আমরা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। পাকিস্তান শব্দটা আপনার মুখে কেমন লাগে? যদি মাহবুব আজিজ যদি কোনো তথ্য যদি থাকে তাহলে বলবেন। নতুন প্রশ্ন, কয়েকটি পয়েন্ট আমার একটু আলাপ করতে হবে। শাহরিয়ার ভাই বললেন যে ভারতীয় আধিপত্যবাদ, যেটা উনি প্রায়ই বলেন, এবং আরেকটা বিষয় খুব শুনতে পাই যে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান। আচ্ছা, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান জিনিসটা কি? ৭১ সালে মুক্তিযুদ্ধ হলো, ৭২ থেকে ৭৫ পর্যন্ত এই কয়েক বছর মাত্র বঙ্গবন্ধু থাকতে পারলেন। ৭৫-এই সব অংশে তিনি নিহত হলেন সপরিবারে, ৮ বছরের শিশুপুত্রটি সহ। এই তো ৩ বছর, ৩ বছরে কি বয়ান তৈরি হলো? তখন তো এটা ধ্বংসপ্রাপ্ত দেশ, কোনো ব্রিজ, কালভার্ট, এভরিথিং সবকিছু ধ্বংস, লক্ষ লক্ষ মানুষ, ১ কোটি মানুষ তো শরণার্থী হয়ে পাশের দেশে গিয়েছিল। সেই জায়গাতে কে তখন কি বয়ান লিখবে? বয়ানটি লেখা হয়েছে তো বিএনপির আমলে, স্বাধীনতার যিনি ঘোষক, বিএনপির আমলে জিয়াউর রহমান, তার উদ্যোগে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার আমলে সেটা হয়েছে ১৫ খণ্ডের স্বাধীনতার দলিলপত্র। সেটার সম্পাদক হচ্ছেন বরেণ্য হাসান হাফিজুর রহমান। এটাই কিন্তু মুক্তিযুদ্ধের আকর গ্রন্থ। ওখানে ৮ম খণ্ডে শাহরিয়ার ভাই সমস্ত উত্তর পেয়ে যাবেন, জামাতে ইসলাম কি করেছিল তখন সব লেখা আছে। সেটা আওয়ামী বয়ান নয়, ওটা বিএনপির বয়ান, এবং সেই জায়গায় পরিষ্কার ওটা লেখা আছে আমাদের দলিলপত্র, কোথায় কি হয়েছিল, ঘটনা প্রত্যেকের সাক্ষী। এখানে এই একজন দুজনের ঘটনা তো নয়, লক্ষ লক্ষ মানুষের, এবং সেখানে এমন কোনো গৃহ ছিল না যেখানে থাবা পড়েনি পাকিস্তানিদের। তো পাকিস্তানিরা এই থাবাটা দিল কেন? দিল কারণ এখানে একটা সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ব্যবধানের কারণে। কি সাংস্কৃতিক ব্যবধান? ভারত হচ্ছে হিন্দুদের দেশ, পাকিস্তান হচ্ছে মুসলিমদের দেশ। এখানে এমন একটা দেশ, ছোট্ট একটি সৌন্দর্যমণ্ডিত পাললিক ভূমি, সেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যার নাম বাংলাদেশ ভাষা থেকে এসেছে। একটি মাত্র দেশ যে ভাষার জন্য রক্ত দিয়েছে, যে এই ভাষার মধ্যে এই উর্দু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ও তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা শামসুর রহমান কেন লিখেছিলেন? কারণ এই পাকিস্তানিরা তখন এই বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। ভারতীয় আধিপত্যবাদ, এটাই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। ভারতীয় আধিপত্যবাদ কি? ভাষা, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলো সমস্ত বাংলাদেশ জাত। এবং আমরা যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলি, এটা হচ্ছে ভারতের সাথে যেমন আমরা চোখে চোখ রেখে কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ক্রিকেটের কথা যিনি বললেন, পাকিস্তান তো ঠিকই বা ভারতের মাটিতে খেলতে যায়, কারণ তাদের স্ট্যাটাসটা রাখতে হবে। আর বাংলাদেশের পক্ষে তারা ভোট দিয়ে বলে তোমরা খেলো না, তারা কিন্তু ঠিকই তাদের মাঠে ২৩ সালেও খেলেছে বিশ্বকাপ। কাজে এই যে বাংলাদেশ ফাঁদে পা দিল, তার মানে কি আমাদের যেই গৌরবের জায়গাগুলো আছে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলতে যাব। পাকিস্তান যে খেলেছে ওদেরকে তো কোনো টিমকে, কোনো প্লেয়ারকে নিয়ে আবার বাতিল করে দেয়। কোথায় বাতিল? এটা তো একটা ডোমেস্টিক খেলা ভাই। বাতিল করে দিলে আইসিসির যে রিপোর্টটা আপনি দেখবেন, আইসিসি কেন এখানে না করছে, বলছে যে এটা ডোমেস্টিক একটা ক্রিকেট, এটা আভ্যন্তরীণ ক্রিকেট, এটা তো ন্যাশনাল কোনো ক্রিকেট না। সেই জায়গায় একজন খেলেছে, এটা নিয়ে অনেক বিতর্ক অন্যদিকে চলে যাবে। আমরা রাজনীতির মধ্যেই থাকি। এবং এই যে ভারতীয়, না উনি তুলেছেন দেখে বললাম, ৬০ দশকের যে ঘটনাটা, বাঙালির রেনেসা হয়েছে ৬০ দশকে। ছায়ানটের হামলা তখন হয়েছে, বলা হয়েছে হিন্দু আনি, রবীন্দ্রনাথ হিন্দু, এবং এই রবীন্দ্রনাথ সঙ্গীত তখন ওই যে আমাদের বিখ্যাত সব মুনায়েম খানরা বলতো, এই রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না, কি রবীন্দ্রনাথ করেন, এই রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না, কদিন পরে আবার শুনবেন। কারণ তার ইঙ্গিত আমরা দেখছি ছায়ানট ভেঙে ফেলা, উদিচি ভেঙে ফেলা, এগুলা কি? সঙ্গীত শিক্ষক বন্ধ করে দেওয়া, নিয়োগ বন্ধ, এগুলো কি? এগুলো হচ্ছে ওই ৬০ দশকের ধারাবাহিকতা। আপনার লাগাতার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, লাগাতার স্থাপত্য ভাঙা হলো, ইতিহাস বিকৃতি করা হলো, বারবার বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। ভারতীয় আধিপত্য কোথায় দেখলেন আপনি ৫৪ বছরে? ৯১ থেকে ৯৬ যখন বিএনপি ক্ষমতায় ছিল, ৯৬ থেকে আবার আওয়ামী লীগ ছিল, যখন গণতন্ত্রটা ধারাবাহিকভাবে চলেছে, তখন তো আমাদের এই গণতন্ত্র নিয়ে এতখানি কণ্টকপূর্ণ অবস্থা হয়নি। আমাদের এখানে সমস্যা হচ্ছে নির্বাচনের সমস্যা। আমরা যখন বসতে চাই, আমরাও মামুরা বসে যাই। এইবার যে নির্বাচন হচ্ছে, আমরাও মামুদের নির্বাচন। এই জাতীয় পার্টিকে ঠিক মতো তো দাঁড়াতেই দিচ্ছে না, এইটা পোড়াও সেইটা পোড়াও, অমুক তমুক করা হচ্ছে। এবং এই জাতীয় পার্টিকে বিরোধী পুতুল, বিরোধী দল বানিয়েছিল আওয়ামী লীগ।
এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে 12 বছর তারা নিষ্পেষণ করেছে। আগামীতেও জামায়াতে এইরকম 4টা ফ্রন্ট খুলে বসে আছে। 1 নম্বর ফ্রন্ট হলো নিজেরা যদি জেতা যায়, 2 নম্বর ফ্রন্ট হলো এনসিপি কে সাথে নিয়েছে, যেহেতু তাদের 71-এর এত বিতর্কিত ভূমিকা, এনসিপির মাধ্যমে যদি ফিল্টার্ড হওয়া যায়, সেটাও যদি না পারে একটা ইসলামিক জোট বানিয়েছে, সমস্ত ভোট যদি ইসলামিক এখানে নেওয়া যায়, সেটাও যদি না পারে 4 নম্বরে বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ করে সাংবাদিকদের জানিয়েছে আমাদের আলাপ হয়ে গেছে, নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো, জাতির জন্য যা ভালো মনে হয় আমরা তাই করবো। তার মানে তারা একটা জাতীয় সরকার তৈরি করে আবার সেই পুতুল বিরোধী দল হবে, এবং এই যে ক্ষমতার বিলি বন্টন যেটা আওয়ামী লীগ করেছিল জাতীয় পার্টিকে নিয়ে, বিএনপির সঙ্গে জামাত তাই করবে। মুনাফেকি কত প্রকার ও কি রকম জামাত ইসলামের রাজনীতিটা দেখলেই বোঝা যায়। ধন্যবাদ আপনাকে। আমি একটু ছোট্ট প্রশ্ন করে, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে যেতে পারছে না, সেই আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে ঝুঁকবে বলে মনে হয় আপনার? এইটা আসলে আওয়ামী লীগের ভোট তো এরকম বাঞ্চ ভোট না। ধরেন আওয়ামী লীগের এবং বিএনপির বা জামাতের বা এনসিপি বলেন বা বাম দলের বলেন, সমস্ত ভোটের বাইরেও কিন্তু কিছু ভোট আছে অনেক কিছু বিশ্লেষণ করে, ফ্লোটিং ভোট বলে এগুলাকে, যে অনেকে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেয়, এবং কিছু আছে পারিবারিক ভোট, ধরেন তার দাদা তার বাবা এভাবে, যেটা আওয়ামী লীগের বা বিএনপিরও আছে। কিন্তু এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে কি যাবে এটা আওয়ামী লীগ বুঝুক, এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নাই। আমার আগ্রহটা হচ্ছে আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য এত রক্ত দিলাম, এই গত 54 বছরের সমস্ত আন্দোলনে কিন্তু তাই। 80 দশকের এই যে এরশাদ বিরোধী আন্দোলন দেখুন কি হলো, আমরা কি পেলাম? জাস্ট 3টা ইলেকশনের পরেই কিন্তু আমরাও মামুরা। 2004 সালের এই যে গ্রেনেড হামলা, তারপরে 1/11 এলো, তারপরে একের পর এক এই ক্রমশ খারাপ নির্বাচন করলো আওয়ামী লীগ, এবং এই জায়গা থেকে উঠে আসার এত বড় একটা সুবর্ণ সুযোগ, আমরা কিন্তু এই সুবর্ণ সুযোগটা হারালাম। এবং আমরা মনে করি এখনো সময় আছে, কারণ আমাদেরকে আগামীতে চোখ রাখতে হবে। আমার ভাই চোর হতে পারে, ডাকাত হতে পারে, আমরা তাকে সমাজ থেকে বাইর করে দিতে পারি না। খুনি হলে তার শাস্তি হবে, কিন্তু আপনি পিতার সম্পত্তি থেকে বাদ দিতে পারবেন না। শাস্তি হবে অবশ্যই, খুনি হলে শাস্তি হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের মাধ্যমে তার নির্বাচনী যাত্রা শুরু করেছেন। সেখানে তারেক রহমান আজকে একটা বলেছেন, এর আগে একটা বলেছেন, তিনি বলেছেন বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে, তিনি অভিযোগ করেছেন। সেই সাথে তিনি বলেছেন এই ভোট জান্নাতের কথা বলা এক ধরনের শিরক। আবার কিছুদিন আগে, দুই একদিন আগে তিনি বলেছেন কৌশল মনে করে, কৌশল করে গুপ্ত সুপ্ত ছিল না বিএনপি নেতাকর্মীরা। নিশ্চয়ই এই বিষয়গুলো জবাবকে ইঙ্গিত করেছে। আপনি কি বলবেন আজকে এবং এর আগে যে প্রশ্নগুলো দিয়েছেন? ধন্যবাদ। মাহবুব ভাইয়ের মতো জ্ঞানগর্ভ মানুষের সাথে আপনার কাছে একটা আবেদন জানাবো, একদিন আপনি 1 ঘন্টা 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমি মাহবুব ভাইয়ের সাথে বসতে চাই, কারণ এই বিচ্ছিন্নভাবে কথা বলে না, কারণ যে জিনিসগুলো কথা হচ্ছে, ভাইয়ের শেষ কথার সাথে আমি একমত, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন করতে হবে। আপনি একটা ছেলে যত খারাপই হোক, মার্ডার কেসও যদি করেন, যে ভাই যেটা বলছে জমি থেকে সরাতে পারবেন না, তেমন আমাদের মুক্তিযুদ্ধের যে ভাই যে খণ্ডের কথা বললেন, ইনশাআল্লাহ সেই খণ্ডই নিয়ে আসবো, নিয়ে এসেই আমরা এই মুক্তিযুদ্ধের এই ইয়াটাকে যাতে আমরা সবাই একটা জায়গায় আসতে পারি, এটাকে নিয়ে যেন আমরা কোনো ব্যবসা না করি, কোনো এটাকে মানে যখনই ভোট আসবে তখনই এটাকে আমরা ধারণ করব তা না। মুক্তিযুদ্ধ আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রতি মুহূর্ত, কারণ এটা এবং এই দ্বিতীয় স্বাধীনতা 54-55 বছর কেউ কেউ ধারণ করেছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা, কি যখন যে এটাকে ইউটিলাইজ করতে চাইছেন, এই সেজন্য আমরা দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলতে চাইছি। তারপরে একটু বলেন, 1952 সালে ভাষা আন্দোলন করছে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান, তখন কিন্তু ভারত না। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, সে বঙ্গভঙ্গের বিরোধিতা করছিল, তখন কিন্তু বাংলা ভাষাভাষীরাই কিন্তু বঙ্গভঙ্গ রোধ করে 1911 সালে করছে, সেটা আমার চেয়ে আমার ভাই ভালো জানে। সো বাংলা ভাষাভাষী মিলে আমরা ভাগ হয়েছি তা কিন্তু, তাহলে তো পশ্চিমবঙ্গ আমার মধ্যে আসার কথা ছিল, আসাম আমার মধ্যে আসার কথা ছিল, তা হয়নি। তারা যেভাবে আমাদেরকে ভাগ করেছে ইন্ডিয়া, সেটা আচ্ছা। এবার তাহলে হলো কি, 1952 সালে যে ভাষা আন্দোলন, সেটা পাকিস্তান আমাদের উপর যেটা চাপিয়ে দিতে চাইছে, কারণ আমাদের উপর না, সে পাকিস্তান উর্দু চাপিয়ে দিতে চাইছে সবার কাছে। বেলুচিস্তানের ভাষা উর্দু না, তো সিন্ধের ভাষা উর্দু না, তো পুরা পাকিস্তানের উপরে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইছেন, সেটা অন্যায়, এবং তার জন্য আমাদের প্রতিরোধ, এবং সেই জন্য বাংলাকে আমরা সবসময় ধারণ করি। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, ছায়ানট উদীচিতে সে যেই হামলা করুক, সে হামলার তীব্র নিন্দা সবসময় করতেছে। প্রশ্ন হচ্ছে, একবারও কিন্তু এটা বলা হচ্ছে না
যে হামলা কোনোদিন কোনো জাতিকে ইউনিফাইড করতে পারে না, কিন্তু যারা এই গত 15 বছরে পেট্রোনাইজ হয়েছে, 17 বছরে আমি বলবো, যেমন ভাই যে কথা বললো, পেট্রোনাইজের কথা কেন বললাম, কাঠের চশমা পরে তো আপনি যদি গ্লাস না থাকে আর যাই হোক দেখতে পাবেন না। তো ওই জন্য মনে হয় যে ভারতের আধিপত্যবাদটা আমাদের অনেকেই দেখতে পায়। কাঠের চশমা কে পড়েছেন? আচ্ছা, না 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 ওইরকম বেয়াদবি কথা বলবো না। আমি বলছি যে যারা এদেশে ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না তারা কাঠের চশমা পরে থাকবেন। কারণে বললাম, আপনি পৃথিবীর কোন দেশ আছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা আপনি আর একটা দেশের উপরে তুলে দিচ্ছেন এবং প্রাইম মিনিস্টার বলতেছেন যা দিয়েছি তা আজ পর্যন্ত কেউ কোনোদিন কি করতে পারবে না, ইন্ডিয়া ভুলতে পারবে না। তাহলে কি দেননি কি সেটা আমাকে বলেন। আপনি আপনার পোর্ট দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, ট্রানজিট দিয়ে তো আপনার লাস্ট কি ছিল যে ট্রেনটা দিয়ে দিলেই একটা বোমা মারতো, ইন্ডিয়ান সোলজার ঢুকে যেত, আমরা কি হয়ে যেতাম, সিকিম হয়ে যেতাম। তো যারা এই সিকিম বানানোর পরিকল্পনা দেখতে পারে না তারা ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না। যারা অতীত ইতিহাসে ভারতের হায়দ্রাবাদে কিভাবে ভারত হায়দ্রাবাদে ঢুকছে যেটা দেখতে পায় না, তারাই বাংলাদেশে আধিপত্যবাদ দেখতে পায় না। এবং যারা একটা জিনিস সবসময় সাউথ ব্লকের যে সাউথ ব্লক কি করছে, বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তাই করতেছে, এটা যদি কেউ উপলব্ধি না করে তাহলে সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে কিভাবে? যে বলতেছে 72 থেকে 75 পর্যন্ত শেখ সাহেব কিচ্ছু করেনি, কি করেনি? 72 থেকে 75 পর্যন্ত রক্ষী বাহিনী করে হাজার হাজার মানুষ মারছেন। আপনি নিজে যে সময় দুর্ভিক্ষে মানুষ, আমার বাসন্তীরা জাল পড়েছিল, তখন আপনি মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ের অনুষ্ঠানে গেছেন। এই আপনি জাতির পিতা। যে বঙ্গবন্ধু বললেন ভাই, বঙ্গবন্ধু উপাধি 69 সালে দেওয়া হলো না। আমি আপনার সময় আমি কিছু বলিনি ভাই, আমার কিছু বলতে 69 সালে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল সেই মুজাহিদুল ইসলাম সেলিম রায় ঢাকা ইউনিভার্সিটি 1973 সালে তার কাছ থেকে বঙ্গবন্ধু উপাধি কি করে নেয়, উইথড্র করে নেয়। সংসদে দাঁড়িয়ে একটা লোক, মানে যার আগের অভ্যাস ছিল সাহেদকে যেহেতু মারছে সেজন্য সংসদে দাঁড়ায় থাকে আঙ্গুল দিয়ে বলে কোথায় সিরাজ শিকদার, যেখানে জাসদের 20-30 হাজার কর্মীকে কি করেছে, গুম খুন করা হয়েছে। এই গুমের সে সংস্কৃতি শেখ সাহেব তৈরি করছে। স্বাধীনতাকে বিকৃত করা, 7 দফা চুক্তি, 25 বছরের চুক্তি, এগুলো কে করছে? 72 সালে যখন এই পাকিস্তানের কথা এত কথা বলে, তো একবার ধরে বলে না, তো পাকিস্তানে আমাদের দেশ থেকে যে ক্ষতিপূরণ সেটা ইন্ডিয়া নিল কিভাবে? এই যে বলা হচ্ছে যে 1 লাখ, আচ্ছা ঠিক ধরে নিলাম কথার ক্ষেত্রে 1 লাখ শরণার্থী গেছে, যে আমেরিকা থেকে ডলার পাইলে, আচ্ছা 1 কোটি হলো ভাই, সরি ভুল হয়ে গেছে, শেখ সাহেবের মতো আমি হয়তো 3 লাখকে 30 লাখ বানায় ফেলে দিচ্ছি। সেদিন 1 কোটি দিয়েছে, সেই 1 কোটি আমি ধরলাম, আর যেটাই যাক গেছি তো আমরা, এটা তো বিষয় নাই। তারা ফ্রি খাওয়াইছেন না ইউএস ডলার দিয়ে যে জাতিসংঘ থেকে যে টাকা পাইছেন সেটা দিয়ে খাওয়াইছেন, সে কথা তো হিসাব নেন না আপনারা। সো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না, আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাইয়ের বাড়ি, আমার বাড়ির সামনে দাগে নৌকা যেত, আমরা ছোটবেলায় দেখছি। এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না। সো দেশটাকে ড্রাইড আপ করে দিচ্ছেন, অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিচ্ছেন। বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল, ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে। এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি, তাকে কি দিলেন? এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে। যদি ভাইটা বললেন যে মার্ডার করছে তার বিচার হওয়া উচিত, আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন? শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম, জাতিসংঘের রিপোর্ট নিয়ে তো আর কেউ কোনো বিতর্ক করতেছে না। ভাইও তো বললো যে সে যে কাজ করছে হত্যা করছে, সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন, তাহলে আপনি বাংলাদেশের কতখানি ভালো চান? পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন, পাকিস্তান বয়কট করেনি ইন্ডিয়াকে আগে, আমি পাকিস্তান কি করছে দ্যাট ইজ হিজ ম্যাটার। আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব, সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তারা দিচ্ছেন, বাংলাদেশে কোন হিন্দুকে কোথায় তারা দিছে? আমরা সম্প্রীতির দেশ বলতেছেন, আমরা কোনদিন অসাম্প্রদায়িক ছিলাম? আমরা কোনদিন অসাম্প্রদায়িক ছিলাম? আপনি যে 70 সালে এলএফও করলেন, আওয়ামী লীগ তার ম্যানিফেস্টোতে দিলেন কি ইসলাম বিরোধী কোনো কিছু করবো না, তখন কোনো সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কোথায় ছিল? 70 সালে ভোট করলেন কার ভিত্তিতে? মানুষকে আপনাকে ম্যান্ডেট দিছে এগুলো করার? আপনি 72 সালে যে সংবিধান করলেন, এই ওই জন্য বললাম যে একদিন মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে আসে, যেদিন যে আমি দেখায় দিব যে কোন কোন দিন হইতে। শুনেন, আমরা বলতেছেন না, আমাকে একটু শেষ করতে দাও, আপনার সময় বলতে পারিনি তো ভাই, আপনার সময় একবার আমি গুণক্ষরে ইয়া করি, আমাকে বলতে দেন, কারণ সত্য কথা শুনতে হবে ভাই, এবং জাতিকে এটা হচ্ছে জাতির সাথে। এবার আপনার কথা উত্তর দিই। জনাব তারেক রহমান উনি 2টা কথা বলছেন, একটা গুপ্তর কথাটাই বলি, আমি শ্রদ্ধে সম্মানের সহিত হারেস চৌধুরীর কথা মনে করতেছি, যাকে মাটি দেওয়ার সময় প্রকাশ্যে মাটি দেওয়া যায়নি। সো গুপ্তর কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করবেন,
তার দলের লোকজনের মধ্যে গুম হয়েছে কত, সেটা গুম কমিশনের রিপোর্টে আছে। সো গুপ্ত সুপ্ত, এবং আপনারা সবাই দেখেন সবসময় বলতো কি ঈদের পরে আন্দোলন। আমি এখনই আপনাকে চালায় দেখায় দিচ্ছি যে রিজভী সাহেব ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড থেকে কি করলেন, উনি ঘোষণা দিলেন, খালি রিজভী সাহেব করেন, সালাউদ্দিন সাহেব হতো তখন কি করে, তখন কোনোভাবে সম্ভব ছিল প্রকাশ্যে আসা? গত 15 বছরের যে অত্যাচার নির্যাতন, মত প্রকাশের যে স্বাধীনতা নাই, একটা মানুষের তো কারো কোনো স্বাধীনতা নাই। আপনি আপনার বাড়িতে একটা কোরআন শরীফ রাখতে পারবেন না, তাকে আপনি কি করে দিচ্ছেন, এফআইআর বলে দিচ্ছেন জঙ্গি বই। কোরআন শরীফকে আপনি জঙ্গি বই বানাইছেন, এ কথা কেউ বলেন না, এই কথা কেউ বলেন না। আপনি কতখানি উদ্ধত, এটা ভারতের আধিপত্যবাদ না। আপনি একটা সেগমেন্টকে রাইটিস্ট ব্লক বানায় ফেলে দিচ্ছেন। কেন আমরা 90% মুসলমান, আমরা রাইটিস্ট হবো কেন? আমরা তো আগেও যাচ্ছিলাম, আজও তাই। আমার পাশে আমার ছোটকালে আমার বন্ধু হিন্দু ছিল না, সে এখন আমার বন্ধু নাই। তাহলে আজকে কেন এইভাবে ন্যারেটিভ তৈরি করা হবে? দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে বলতেছি, যে উনি একজনকে ডেকে নিয়ে আসলেন, বললেন জান্নাতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে একটা ক্লাসে বই দেওয়া হলো, আপনি বইটা সুন্দর মলাট করে নিয়ে রেখে দিলেন, পরীক্ষায় বসলে বইটা পড়লেন না, এবং বইয়ে যা যা মুখস্থ করার তাও করলেন। আমাদের ছোটবেলা আমাদের মারা খুব মারতেন, পড়তে দিছে, আমার এখনো মনে আছে, মা পড়তে দিয়ে বলছে এই আধা ঘন্টার মধ্যে পড়া শেষ করবি, পড়া শেষ করতে পারতো না, খুব মারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস আপনাকে দিলেন, সেই অনুযায়ী চলতে বললেন, আপনি চললেন না, পরীক্ষায় কি পাশ করবেন? তো ওনার প্রথম অংশটুকুন শেষ ঠিক আছে, যে আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ তো আপনার কোরআন ও সুন্নাহ দিছে, ওই জন্য ওনার কথা মধ্যে আওয়াজ আছে, সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যেভাবে চালাইছে আমরা সেভাবে চালাবো, সেভাবে যদি চালাই আমি সবচেয়ে খুশি, সবার আগে তো আমি তো তাকে সমর্থন দিয়ে বসে আছি। তো দুইটাকে কন্ট্রাডিক্ট করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রসঙ্গ উনি বলেছেন, যে ভারত নানান রকম অত্যাচার করছে বাংলাদেশকে, কি কি যেন বললেন। তো আসলে আমাদের যে প্রতিবেশী, তাদের সঙ্গে তো আমাদের অনেক ধরনের সম্পর্ক থাকবে। পাকিস্তান কি আমাদের ফালানিকে গুলি করে মারতে পারবে নাকি? পাকিস্তান গুলি করতে তো ওটা 71 সালে দেখেছি কিভাবে গুলি করতে হয়, নতুন ভাবে তো আর দেখার কিছু নাই। তো সেইখানে পুরো জাতির বিরুদ্ধে যে দাঁড়িয়ে গিয়েছিল যেই দলটি, সেই দলটি মহাপ্রতাপের সাথে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রধান যে 40% পাওয়া একটি দলের পাশাপাশি কিন্তু জায়গা নিয়ে নিল, বিএনপি, জামাত, এনসিপি। কোন ভিত্তিতে নিল? জামাত 4 থেকে 7%-এর বেশি ভোট তাদের নাই, গ্রাহ্য নির্বাচন 2008 পর্যন্ত। এবং সেই জায়গায় আপনার এনসিপি তো 1 বছরও পূর্ণ হয় নাই। কোন ভিত্তিতে 3টি দলকে নির্বাচন করলো সরকার? কারণ ওই ডানপন্থার সম্প্রসারণ। যেই দেশের 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের, তার জন্য তো আসলে কোনো আইন কানুন লাগে না, তাকে ঠেকিয়ে রাখবার জন্য তো আইন কানুন লাগে। কারণ দীপুচন্দ্র দাসকে যখন আগুনে পুড়িয়ে মারা হলো, একটি মিছিল আপনি দেখেছেন? ওটা ভারতের ষড়যন্ত্র করে, ওইটাই ভারত ষড়যন্ত্র করে মারলো। তারপরে আপনি যখন দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারলো, একটি মিছিল আপনি দেখেছেন? একটি কোথাও কোনো প্রতিবাদ না, এরা যেন মানুষ না। এটা কিন্তু আমাদের মধ্যে একটি ব্যাপার ঘটে গেছে, কিছু হলে ভারতীয় আধিপত্যবাদ, ভারত এটা করছে, তা আমরা করছিটা কি? ভারতই যদি সবকিছু করে, আমরা কি করছি? এইখানে যখন বলা হলো যে বঙ্গবন্ধু এই কোথায় সিরাজ শিকদার, আপনার ডানের কথা এবং বায়ের কথা বাদ দিয়ে একটা বাক্য আপনি নিয়ে ছেড়ে দিলেন, এবং তাতেই ভারতীয় আধিপত্যবাদ হয়ে গেল। আর আপনি এই চোখে দেখছেন না যে আপনার যখন হিন্দুস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের এই 60 দশক থেকে যে আন্দোলনটা, এই সাংস্কৃতিক যে আপনাদের যে আন্দোলন, এটা কারা করেছিল? এখানে এই বাঙালি এবং অন্যান্য সমস্ত কিছু মিলে। এটা কিন্তু অবশ্যই ভারতীয় যে আধিপত্য যদি বলি, সেটার সাথে সাথে পাকিস্তানি আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, নইলে কিন্তু বাংলাদেশ হতো না, অঙ্গরাজ্য করে মিলিয়ে যেত, এখানে সৈন্যই থাকতো, ভারতীয় সৈন্য। আর যা যা বলা হচ্ছে তার কোনো কিছুর চিহ্ন কিন্তু আমরা দেখি নাই। এবং আপনি দেখুন যে এইখানে যে আমাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে, নববর্ষ বলুন, সেখানে কারা বোমা হামলা করেছে, এখানে ব্লগারগুলোর হত্যা কিভাবে হলো, সব আওয়ামী লীগের আমলে এবং বিএনপিটা, মানে আওয়ামী লীগের নেতৃত্ব কওমি জননী হয়ে বসেছিল। ধর্মের ব্যবহারকে আওয়ামী লীগ করেনি? এই যে ধর্ম যখন যার হাতে প্রয়োজন তখনই তো সে ব্যবহার করছে, জামাত করছে সবচেয়ে বেশি, এবং যখন প্রয়োজন আসছে তখন তো সে শরিয়া আইন করবে না। এই জন্য ইসলামী আন্দোলনের পীর সাহেব কিন্তু চলে গেছেন, যে ওরা তো কি ইসলাম এটা।
আপনি যখন ইসলামিক আপনি কি মনে করেন ইসলামী আন্দোলন সে কারণে চলে গেছে? মুখে বলেছে, আমি আপনাকে না, মুখে আমি শুনেছি। হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে তো এটা নিয়ে কিন্তু সমস্যা আসল হয়েছে। সমঝোতা ছিল। যাই বলুক, মুখে তো বলেছে ভাই। আমরা তো একজন সিনিয়র নেতার কথা তো আমরা অস্বীকার করার সুযোগ নেই। তিনি তো এই কথা পরিষ্কার বলেছেন যে জামাতে ইসলামী শরিয়া আইন করতে চায় না, এবং এটা তো আমরা এখন দেখছি তারা মেয়েদেরকে 5 ঘন্টা সময় দিয়ে দিচ্ছে ইত্যাদি অনেক কাজ টাজ করছে, এবং এত বড় একটা দল একজনও নারী প্রার্থী নাই। আপনি দেখুন 2026 সালে পৃথিবী কোথায় এগিয়ে গেছে, এবং সেই জায়গায় আমরা একটা দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলকে প্রধান রাজনৈতিক দল হিসেবে দেখতে চাচ্ছি, যারা একটি নারীকেও মনোনয়ন দেয় না, এবং যারা কি করবে, তাদের পররাষ্ট্রনীতি কি, স্বরাষ্ট্রনীতি কি পরিষ্কার করে না, এবং যারা ইসলামী শাসন নিয়েও তাদের অবস্থান পরিষ্কার করে না। তারা সুবিধা মতো মুফতে এক এক সময় এক এক কথা বলে। আপনি একটা নির্বাচন হবে 20 দিন পরে, আজকে থেকে শুরু হয়ে গেছে কার্যক্রম, ডোরে ডোরে যাচ্ছে, তার ইশতিহার কোথায়? তার পরিষ্কার একটা ইশতিহার লাগবে না যে আমার এই এই বিএনপি যেটা দিয়েছে, একটা সংস্কার কর্মসূচি অনেক আগেই দিয়েছে, এবং বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের সঙ্গে আমরা পরিচিত। জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। এই 71 সালে তাদের যে কর্মকাণ্ড, এগুলা কি নতুন করে আমার মুখে কিছু বলার আছে? কে না জানে। এবং সেইগুলো বই তো ওই যে বললাম 15 খণ্ডের মধ্যেই তো সবকিছু আছে। তারপরে 80 এবং 90 দশকে উপন্যাস, কবিতা, গান লেখা হয়েছে। 71-এর গানগুলো লেখা হয়েছে, সব ভারতীয় লোকজন এসে তো লিখে দিয়ে গেছে এখানে। এবং এইখানকার যে মানুষ, প্রত্যেকটা মানুষ যখনই সেখানে যারা ছিলেন, তাদের পরিবার খুঁজলেই পাওয়া যাবে। এই কয়েকজন রাজাকার ছাড়া সবাই তো ক্ষতবিক্ষত 71-এর, এবং সেটার ধারাবাহিকতা আমরা সকলেই বহন করছি। আমার ধারণা শাহরিয়ার ভাইও বহন করছেন। কাজে এখানে আমাদের এই অস্বীকার করবার কিছু নাই। আর এগুলা নিয়ে বিতর্ক করে এই যে আপনি 1.5 বছর ধরে, 18 মাস ধরে যে এত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা শুনলেন, আমরা কি পেলাম শুনে? আমরা পেলাম যে এখন আমরা মব সন্ত্রাস দেখছি চারিদিকে, কথায় কথায় মব সন্ত্রাস, কারণ এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের শিক্ষকের গায়ে হাত তুলতে দেখছি, আমরা কথায় কথায় রাস্তাঘাট আটকে ফেলছি, আমরা কেউ কারো কথা শুনছি না। এবং এই সব কিছু কি 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয়? 24-এর গণ অভ্যুত্থানে কি আমরা এগুলো চেয়েছিলাম? শেখ হাসিনা গুম খুন আয়নাঘর করেছে বলেই তো এই লক্ষ লক্ষ লোক মানুষ সেখানে নেমেছিল। 2, 3, 4 আগস্টে মানুষের কণ্ঠে কোন গানটা ছিল ভাই? ধনধান্যে পুষ্পে ভরা। লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে এই গান শুনে আমার জীবদ্দশায় আর আমার কোনো কিছু স্বপ্ন নাই যে গান আমি শুনেছি। এই গান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের গান আমি শুনেছি, কোন রাজনৈতিক তত্ত্ব আমাকে সেখান থেকে বের করে আনতে পারবে? এখানে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আমি কিছু বলছি নাকি? আওয়ামী লীগ যেই দুরাচার করেছে, যেই কর্তৃত্ববাদী শাসন করেছে, যে স্বৈরাচার করেছে, তার জন্য তো তার হেলিকপ্টারই তুলে দেওয়া হয়েছে। কিন্তু হেলিকপ্টার কি দেশে একটাই ছিল? আগামীতে যারা এই কাজগুলো করবেন, যারা মুনাফিকি করবেন, যারা কোনো রকম সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন না, তাদেরকেও নানান রকম যানবাহনে তোলা হবে। এবং আপনি যখন আজকে এই কথা বলেন, তার মানে কি আমরা রাস্তাতেই থাকবো? গত 54 বছরে ছিলাম, 71 সালে ছিলাম, তার আগে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে। আপনি গণঅভ্যুত্থানের গুলো চিহ্ন করে দেখেন, 69, 90, 24, ঠিক নির্দিষ্ট সময় পরে পরে ঘটে। এর আগে 52 সালে এত বড় একটা আন্দোলন। অর্থাৎ আমাদের এইখানে সবসময় কিন্তু গণতন্ত্রের জন্যই আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। যখন সুযোগ এলো, সরকারের কাছ থেকে একটা নৈর্ব্যক্তিক আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম। সরকার কি বলতে পারতো না? সরকার কেন একটা পক্ষ নিয়ে নিল ডানপন্থা? এবং সরকার কেন এই সমস্ত মববাজিকে এক ধরনের নির্বিকারত্ব তাদের দেখা গেল? 32 নম্বর যখন ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো, মতিউর রহমানের স্মারকস্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে সব জায়গায়। আপনার কোথায়? আপনি দেখুন 80 দশকে আমরা দেখেছি না, পাকিস্তানি হানাদার বাহিনী লেখা যেত না, তখন শুধু লেখা হতো হানাদার বাহিনী। আর এখন বিসিএস পরীক্ষায় লিখছে প্রতিরক্ষা যুদ্ধ। এইটা কি 24-এর প্রত্যয়? প্রতিরক্ষা যুদ্ধ এবং এই সমস্ত কথাবার্তা, পাকিস্তানের শব্দটা তাদের বন্ধু হয়ে। ধন্যবাদ মাহবুব। আমার কাছে সময় একদম কম। এই যে পেছনের দিকে তাকিয়ে থাকা, এই পিছনের দিকে তাকিয়ে থাকা 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয় অবশ্যই সামনের দিকে তাকিয়ে। ধন্যবাদ। আমি একটু আবার শাহরিয়ার কবিরের কাছে যেতে। শাহরিয়ার কবির, জামায়াতের পররাষ্ট্রনীতি কূটনীতি বিষয়টি ক্লিয়ার করেনি, উনি একটা অভিযোগ তুলেছেন। সেই সাথে আর কোন তথ্য যদি থাকেন মাহবুবাজির যে প্রশ্ন করেছি সেগুলো খুব অল্প সময় বলতে হবে, আমরা 2 মিনিটের মধ্যে বলে দেব। আমার মনে হয় আমার ভাই জামাত ইসলাম সেদিন যে ইন্টারকন্টিনেন্টালের যে সামিটটা করছে, ওটা দেখার সুযোগ পাননি, হয়তো ব্যস্ত মানুষ। আমি এটা পরে পাঠায় দিব, ওখানে সুন্দর মতো পররাষ্ট্রনীতি থেকে সবকিছু আছে। এবারে ভাইয়ের কথা, চন্দ্র দাসের জন্য রাস্তায় নামছে স্বয়ং ইন্ডিয়ান ফরেন মিনিস্টার।
ইন্ডিয়ার ফরেন সেক্রেটারিরা যখন ইন্ডিয়ায় এটা প্রোটেস্ট করতেছে, তখন তো আর শোনেন যে কোনো ধরনের হত্যা নেককারজনক, এবং তার কি করতে হবে, বিচার করতে হবে, এবং সেই বিচারটা অবশ্যই হবে। কারণ তার আসামিগুলো ধরা পড়ছে। আমার হাদির আসামির মতো তো আর ইন্ডিয়াতে আশ্রয় পায়নি, তারা তো ধরায় পড়ছে। এবারে আসেন 24শে বিপ্লবের কথা বলতেছে, ভাই ধনধান্য ভাই শুনতে পাইছে, কিন্তু ভাই এটা শুনতে পাইনি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা শুনতে হতো। না, সেটা তো পরের কথা। এবার আমি শেষ করি। দ্বিতীয় কথা শোনেন, মব বলে 24কে ম্লান করেন না, এটা নিজেকে অপমান করা হবে। মব সন্ত্রাস বলে কোনো কিছু না, যেটা যেখানে যে অবস্থায় যেখানে অন্যায় করা হবে সেটা প্রতিবাদ হবে। কিন্তু কথা হলো এই সরকারের, আমি বলতেছি এই সরকারের যে রাইট ইজ বলতেছে এটাকে আমি সমর্থন করি না, কিন্তু এই সরকার যেভাবে চালানোর উচিত ছিল এই সরকার সেভাবে চালাতে পারেনি। আর একটা জিনিস বলি, এই জামাত ইসলামের বিরুদ্ধে এই 71 সালের এবারে জনগণের উপর ছেড়ে দেন না, আমরা তো অনেক কিছুই বললাম। মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে, 24শে বিপ্লবকে ধারণ করতে হবে। 24শে বিপ্লবকে 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করলে নিজেকে অপমান করা হবে, এবং 24শে বিপ্লবকে মব বানানোর জন্য সবসময় জুলাই সদস্যের জন্য বলছে 24শে এই আদর্শকে লালন পালন করতে। যারা এই লালন পালন করতে চায় না তারাই ভারতে আধিপত্যবাদ দেখতে পায় না। আর ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমিও আপনার কাছে শেষ বললাম যে একদিন বললাম যে 71, আর একদিন ভারতীয় আধিপত্যবাদ, ভারত কিভাবে আমাকে চুষে খেয়ে ফেলে দিছে, মানে ওই যে আটুল চেনেন আপনার, বাংলাদেশের মানুষেরা চেনে, গরুর গায়ে লাগে রক্ত যখন খাওয়া শেষ হয় তখন আস্তে করে ঝরে পড়ে। এই শেষ করতে দেন, আপনার কথা বলতেছি, শেষ করতে দেন রে ভাই। এই আপনার ইন্ডিয়াদের এত লাগে কেন? আপনাদের পাকিস্তানিদের এত লাগে কেন? আমি তো পাকিস্তানের কথা একবার তুলেও নি মুখে। ভাসুরের নাম তো নিবেন না, আপনারা কেন বললেন? ভাসুরের নাম তো নিবেন না ভাই, আমরা তো আপনি পাকিস্তানের কথা বলেন না। এত ইন্ডিয়া লাগে কেন ভাই? এত পাকিস্তানের লাগে কেন? শোনেন, মুসলমান আপনার গলায় তো পাকিস্তানের চেয়ে আমরা বেশি, এটা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। আমরা পাকিস্তানের এটা ব্যর্থ রাষ্ট্র, এত ভাসুর কেন পাকিস্তান? 71 নিয়ে কতবার বললেন, একবার পাকিস্তান শব্দ। তাহলে আমাদেরকে কথা বলতে দিবেন না? এখন আর আপনারা তো তাহলে হাসিনার প্রেতাত্মা হয়ে যাচ্ছে। আপনি তো ভাসুর। না, আপনার হাসিনার প্রেতাত্মা হয়ে গেলেন। পাকিস্তানের প্রেতাত্মা হাসিনার প্রেতাত্মা বলেন না, শুনি আপনার মুখে পাকিস্তান শব্দটা কেমন আমরা লাগে? যে কোনো আধিপত্য ওই যে এদের কেমন লাগে, এই দাদা ভাষাটা মানে কি, দে ওন দা ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে ওন করবো না ভাই। আমরা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবো, আমরা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। পাকিস্তান শব্দটা আপনার মুখে কেমন লাগে? আপনাকে একটা জিনিস পাকিস্তান কি আমরা করেছিল পাকিস্তান না, আমাদের সাথে? আপনার পাকিস্তান কি করেছিল? করেছিল ওই আপনার জাহাঙ্গীর ইনভেস্টর তৈরি করে দিয়েছিল, রাজশাহী ইনভেস্টর তৈরি করে দিয়েছিল, আর আপনার থেকে 3 ট্রিলিয়ন, শোনেন 3 ট্রিলিয়ন এই ধর্ষণ নিয়ে গেছে আপনার ইয়া। ও ধর্ষণগুলো ফেলানি চোখে পড়ে না? ফেলানি তো ও একজন, চোখে পড়ে না? ধর্ষণ কয় ও লক্ষ? প্রতিদিন করতেছে ইন্ডিয়া কয় ধর্ষণ। লক্ষ? আপনার দেশকে ধর্ষণ করতেছে, কোথায় ধর্ষণ দেশটাকে করছে? ধর্ষণ করতে আমার মনে হয় সময় দিতে আপনারা তো খালি আপনারা অন্ধ। মুখে ঠুলি দিয়ে বসে আপনারা থাকেন। অন্ধ। মাও ভাই, এই আমরা পাকিস্তানি, মাও ভাই, এই পাকিস্তানি মানসিকতা শাহরিয়ার ধারণ কবির, করতে হবে। আমরা পাকিস্তানি। ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, ধন্যবাদ। তাদেরকে আমরা হারিয়ে গড়ায় ডাবল করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করতে চাই। আমরা বেশ আলোচনা প্রাণবন্ত হবে মনে করেছিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথেও ছিলেন মাহবুবাদী সাংবাদিক ও কলামিস্ট, ছিলেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আমাদের সাথে আজকের এই আলোচনা ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। চ্যানেলের সংলাপ অনুষ্ঠান, ভালো থাকবেন।